বর্তমানে ভারতের রাজনীতি ট্রাম্পময়। মার্কিন প্রেসিডেন্ট ভারত পাক সংঘর্ষের আবহে তার মন্তব্য কিন্তু এখন আছড়ে পড়েছে এই ভারতে। ডোনাল্ড ট্রাম্প দাবি অনুযায়ী তিনি এই ভারত এবং পাকিস্তানের মধ্যে যে উত্তেজনা বেড়েছিল বা পরমাণু যুদ্ধের দিকে এগোচ্ছিল সেটা তিনি দমিয়েছেন এবং একই সঙ্গে তিনি দাবি করেছেন যে দুজনকেই যে বাণিজ্য চুক্তি বা জুজু দেখিয়ে তিনি তাদের আয়ত্তে এনেছেন। যদিও ভারত সরাসরি এটা প্রত্যাখ্যান করেছে এবং ভারতের তরফে নরেন্দ্র মোদী সোমবার দিন জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন সেখানে তিনি পরিষ্কার বলেছেন যে যেভাবে ভারতের বায়ুসেনা স্ট্রাইক করেছে, পাকিস্তান প্রায় হাঁটু গেড়ে ভারতকে যুদ্ধ বা এই সংঘর্ষ থামানোর জন্য অনুরোধ করেছেন, তারপর ভারত রাজি হয়েছে। অর্থাৎ এখানে যে কোনো তৃতীয় পক্ষের ভূমিকা নেই, সেটাই নরেন্দ্র মোদী পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছেন। যদিও আমেরিকা যে ভূমিকা আছে সেটা স্বীকার করে নিয়েছেন পাকিস্তানের যিনি প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, তিনি এর জন্য মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানিয়েছেন। আজ আমরা যেটা আলোচনা করব যে এই ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক সম্পর্কে এই কি প্রথমবার কেউ নাক গলালো আমেরিকা? এর আগে কি কোনো কেউ নাক গলায়নি? চলুন আমরা একটু পেছনের দিকে তাকাই। আদতে কি জানেন তো, পাঁচ পাবলিকের স্মৃতি খুব কম এবং যাদের রাজনীতির বিষয়ে আগ্রহ নেই, যারা রাজনীতির চর্চা করেন না, তাদের কি এসে যায় মানুষ প্রতিদিনকার প্রতিঘাতে 1-2 বছরের পুরনো খবরই তাদের মনে থাকে না, সেখানে 50 বছর 30 বছর তারও আগে কি হয়েছিল সেটা মনে রেখে স্মৃতির ওপর চাপ বাড়িয়ে কি লাভ? তাই জন্য তাদের মতো করে তারা ভুলেও যায়। আর আমাদের রাজনৈতিক নেতারা ঠিক এই সুযোগটাই খোঁজেন। তারা জানেন যে আম আদমির স্মৃতি খুব দুর্বল, তারা সেই সুযোগে ঢুকে পড়েন এবং তাদের নিজেদের মতো ন্যারেটিভ সৃষ্টি করেন। কোনটা তুলবেন, কোনটা কেমনভাবে আর কি পরিবেশন করবেন এবং জনগণকে নানাভাবে বোকা বানাবেন। হ্যাঁ, আমি বোকা বানাবেন কথাটা কিন্তু আর কি সঠিক অর্থেই ব্যবহার করছি। কেন করছি? ধরুন ভারত এবং পাকিস্তানের এই যে যুদ্ধ, এটা যদিও ভারত যুদ্ধ বলে না, ভারত বলছে যে তারা সন্ত্রাসবাদের দমন করেছে, কিন্তু ভারত পাকিস্তান যুদ্ধে তৃতীয় পক্ষ তো আগেও ছিল, বা ভারত পাকিস্তান সংঘর্ষের আবহে তৃতীয় পক্ষ তো আগেও ছিল। যেমন 1966 সালে তাসখান্দে ভারত এবং পাকিস্তানের মধ্যে যে চুক্তি স্বাক্ষরিত হয় সেটা কিন্তু সোভিয়েত ইউনিয়নের তাসখান্দে হয়েছিল এবং 8 দিন আলাপ আলোচনা চলার পর ভারতের প্রধানমন্ত্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট আইয়ুব খানের মধ্যে 8 দিন ধরে তাসখান্দে আলোচনা চলেছিল এবং সোভিয়েত ইউনিয়নের দৌত্যে তারপর তারা একটা সমাধান সূত্রে বেরোয়। এবার আসুন 1999 একটু এগিয়ে যাই আমরা। যখন পোখরানে পরমাণু বিস্ফোরণ হলো, তারপর কিন্তু আবার টেনশন এসকালেট করলো ভারত পাকিস্তানের মধ্যে। তখন অটল বিহারী বাজপেয়ী ঠিক এই 11ই মে, সেটাও বুদ্ধ পূর্ণিমা ছিল, সেদিন এই পোখরানে পরমাণু বিস্ফোরণ হয়। এরপর পাকিস্তানও তারাও পরমাণু বিস্ফোরণ ঘটায়। এরপর ছুটে এসেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন। তিনি কিন্তু এসে সেই আঁচ কমানোর চেষ্টা করেন। তাহলে আমরা কি দেখলাম? এটা প্রথমবার না, একবার দেখলাম সোভিয়েত ইউনিয়নের উপস্থিতি, তারপর দেখলাম মার্কিন প্রেসিডেন্টের উপস্থিতি। এবার আসুন 2001। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2001-এ সে আমাদের দিল্লিতে সংসদ ভবনে জঙ্গিহানা, সেখানে 13 জনের প্রাণ যায়। এরপর কিন্তু অপারেশন পরাক্রম শুরু করেছিল ভারত। সেটা যাতে যুদ্ধের দিকে না যায়, তখন কিন্তু ভারত এবং পাকিস্তানের মধ্যে দৌত্য করেছিলেন তৎকালীন মার্কিন বিদেশ সচিব কলিন পাওয়েল। তিনি বারবার করে ভারতে এসেছিলেন, তিনি পাকিস্তানে গিয়েছিলেন
এবং তারপরেও কিন্তু সেটা আর যুদ্ধের দিকে যায়নি, অপারেশন পরাক্রমটা। তাই ভারত এবং পাকিস্তানের যখনই কোনো উত্তেজনা বেড়েছে, আমরা দেখেছি বারবার করে তৃতীয় পক্ষের উপস্থিতি কিন্তু বারবার করে পাওয়া গেছে। এরকম নয় যে ডোনাল্ড ট্রাম্প এবার প্রথমবার হালুম করে ঝাঁপিয়ে পড়লেন। এবার আরেকটু পেছনে যান, 1947-48 তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, উনি কিন্তু রাষ্ট্রসংঘে কাশ্মীর ইস্যুটাকে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে গণভোটের দাবিও মেনে নিয়েছিলেন। শুধুমাত্র ভারত বা পাকিস্তানের এই যে সংঘর্ষ বা এই যে ভারত বা মনোমালিন্য বা যাইভাবেই দেখুন না কেন, সেটা উনি রাষ্ট্রসংঘের দরবারে কিন্তু জওহরলাল নেহেরু নিয়ে গিয়েছিলেন। তাই যে তৃতীয় পক্ষের উপস্থিতি কোনো সময় নেই, এটা একেবারেই ঠিক নয়। কিন্তু ওই যে বললাম, রাজনৈতিক নেতারা তারা তাদের পছন্দ মতো কোনো ইস্যুকে সামনে আনেন, কোনো ইস্যুকে পেছনে নিয়ে যান। এবার যেমন তারা একটা প্রচার করছে, কি কংগ্রেস বা কি সিপিএম, যে ভারতের বিষয়ে কেন নাক গলাচ্ছে আমেরিকা, এবং সেখানে রাহুল গান্ধী আর মল্লিকার্জুন খাড়গে সেটা নরেন্দ্র মোদীকে ক্লারিফাই করতে বলেছেন সংসদে, এবং একইভাবে সিপিএমও সেটা কিন্তু বারবার করে জিজ্ঞাসা করছে যে হঠাৎ ডোনাল্ড ট্রাম্পের ভূমিকা কি, সেটা প্রধানমন্ত্রীকে পরিষ্কার করতে হবে। নরেন্দ্র মোদী জাতির উদ্দেশ্যে যে ভাষণ দিয়েছেন, সেখানে তিনি আমেরিকার নাম উল্লেখ করেননি, কিন্তু তিনি যেটা পরিষ্কার বলেছেন যে ভারত এবং পাকিস্তানের মধ্যে কথা হতে পারে পিওকে এবং সন্ত্রাসবাদ নিয়ে, এর বাইরে কোনো বিষয়ে আলোচনার কোনো অবকাশই নেই। তিনি সরাসরি আমেরিকা বা ডোনাল্ড ট্রাম্পের নাম না করলেও তিনি বুঝিয়ে দিয়েছেন যে ভারত কাশ্মীর নিয়ে আলোচনার কোনো রাস্তাতেই নেই। ডোনাল্ড ট্রাম্প উনি সমাজ মাধ্যমে কাশ্মীর নিয়ে উনি বলেছেন উনি বিতর্ক করতে চান, ভারত সেটা কিন্তু পরিষ্কার পত্রপাঠ নাকচ করে দিয়েছে। এবার ডোনাল্ড ট্রাম্পের সমস্যা হচ্ছে উনি প্রতিটাতে কৃতিত্ব জাহির করেন, যেটা যে কোনো বিষয়। এর আগে দেখবেন যে কোনো যদি যুদ্ধ হয়, সেখানে একটা তৃতীয় পক্ষের ভূমিকা থাকে, সেটা কেউ পর্দার আড়ালে থাকে, কেউ সামনে থেকে করে। কারণ দুটো দেশ যখন পারস্পরিক সংঘর্ষে জড়িয়ে যায়, তখন তাহলে তো প্রতিটাই কি যুদ্ধ চলতেই থাকবে। ফলে তখন তৃতীয় কোনো পক্ষ মিডিয়েটারের কাজ করে। বললাম যে কেউ আড়ালে করে, কেউ সামনে এসে করে। আড়ালের অনেক কাজ হয়, সেগুলো আমরা জানতে পারি না। কিন্তু এক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের যা স্বভাব, উনি রোজই ঘুম থেকে উঠে ভাবেন নয় বিশ্বযুদ্ধ থামিয়ে দিয়েছেন, নয় পরমাণু যুদ্ধ থামিয়ে দিয়েছেন, এবং প্রতিটার কৃতিত্ব নিজে দাবি করেন। আমি ওকে আর কি পাগলা দাশু, সুকুমার রায়ের যে পাগলা দাশুকে দেখেছিলাম, একে বলতে পারেন পাগলা দাশু 2 আধুনিক সংস্করণ। পাগলা দাশু বইয়ের পাতায় থাকলে একরকম, কিন্তু এ পাগলা দাশু সরাসরি কিন্তু মর্তে আবির্ভূত হয়েছেন, এবং তার মতো করে কি আজকে কি বলছেন, কালকে কি বলছেন, পরশু কি বলছেন, একদিন বলছেন, তার থেকে নিজে পিছনে চলে আসছেন। উনি বাণিজ্যের কথা বলেন, নানা জনের ওপর শুল্ক চাপান, সেই শুল্ক উনি রাখতে পারেন না, ফলে নিজেই নানা ঘটনা প্রবাহের মধ্যে দিয়ে যান, পরবর্তীকালে কিন্তু নিজেই তার থেকে পিছু হটেন। কিন্তু ওই যে রাজনীতি, যে সিপিএম কি বলে ট্রাম্পের মুন্ডুপাত না করে এক গ্লাস জল সকাল থেকে খায় না, ট্রাম্প কত খারাপ, তারা এখন কিন্তু ভারতের নরেন্দ্র মোদীকে কোণঠাসা করবা বা চাপে রাখার জন্য তারা ট্রাম্পের কথাটাই কিন্তু এখন তারা বেদবাক্য ধরছেন। কোনো সময় পাকিস্তানের কথা, কারণ আমি দেখলাম তাদের বিকাশ ভট্টাচার্য বলছে পাকিস্তান সরকার তো বলেছে যে জঙ্গি মারা যায়নি, সাধারণ মানুষ মারা গেছে। অর্থাৎ পাকিস্তান কি বলছে সেটার উপর তাদের অনেক বেশি আস্থা, ভারতীয় সেনা কি বলছে। একইভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বলছেন, এর থেকে বামেদের এবং কংগ্রেসের অনেক বেশি আস্থা এখন ডোনাল্ড ট্রাম্পের কথার উপর। তারা ওই কথাটাকে নিজেদের রাজনীতির মোড়কে রেখে কেন্দ্রের ওপর চাপ বাড়াতে চায়। তা করুক, ট্রাম্প তাদের কাছে এখন নতুন গুরু ঠাকুর। কিন্তু একটা প্রশ্ন, যে গুরু ঠাকুরকে তারা বেছেছেন,
গুরু ঠাকুরের সব কথার মান্যতা তারা দেবেন তো? কারণ ট্রাম্প কিন্তু তার ইচ্ছে হয়েছে, ওনার ইচ্ছে হয় গাজাতে তিনি হোটেল বানাবেন। বিশাল, উনি ব্যবসায়ী মানুষ, বিশাল বিশাল সারা জায়গায় রিয়েল এস্টেট করেন, গল্ফ কোর্স করেন। ওনার ইচ্ছে হচ্ছে গাজাতেও সেটা করবেন, ওখান থেকে প্যালেস্টাইনদের উনি ওখান থেকে সবাইকে হাঁটিয়ে দেবেন। তো সেই হোটেলে এই যখন হোটেলটা হবে, ট্রাম্প উদ্বোধন করবেন, আর রাহুল গান্ধী আর সিপিএম এর সাধারণ সম্পাদক বেবি দুজনে মিলে সেখানে প্রথম কফিটা খাবেন ট্রাম্পের সাথে মিলে, জানা নেই। এবার ট্রাম্প তো গাজার হামাসকে জঙ্গি বলেন, কিন্তু সিপিএম তো বলে সশস্ত্র যোদ্ধা। তো ট্রাম্পের ওই যুক্তি যদি তারা ধরেন, ট্রাম্পকে যদি তারা গুরু ঠাকুর মানেন, তার সব কথাকে সত্যি ধরে আজকে এইখানে এই ভারতের রাজনীতিতে তারা তাদের মতো যুক্তি সাজান, তাহলে এবার থেকে হামাসও তো তাদের কাছে জঙ্গি, তাই নয় কি? ভেবে দেখুন সিপিএম নেতারা কি বলেন। কিন্তু ওই যে বললাম, রাজনীতি বিষম বস্তু, কখন কোন মোড়কে কোনটা রাজনৈতিক দল অন্যকে চাপে রাখার জন্য আনবে এবং সেটা তার মতো করে প্রয়োগ করবে। একটা জিনিস পরিষ্কার, ভারত পাকিস্তান সম্পর্কে বারবার করেই তৃতীয় পক্ষ কিন্তু নাক গলিয়েছে। আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন, আপনাদের মতামত জানান।